আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের স্টুডিওতে আছেন ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আপনিও জানেন এটা আমাদের ইয়াং জেনারেশন পাঠায়। প্রশ্নগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনাকে যদি ফার্মাসিউটিক্যালসের বাইরে অন্য কোনো পেশা বা ব্যবসায় যেতে বলা হয়, আপনি কোনটা বেছে নেবেন এই মুহূর্তে? ফার্মাসিউটিক্যালের বাইরে আমাদের কৃষি সেক্টরটা অনেক সম্ভাবনাময়, যেটা আমাদের এখন আনএক্সপ্লোর রয়ে গেছে। আপনি সেটা নিয়ে কাজ আমি করবেন? সেটা নিয়ে কাজ করছি এবং করতে চাই, এটা আরও বড় করে করতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী দিক কোনটাকে মনে হয় আপনার? বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শক্তিশালী দিক হলো যে আমাদের যে জনশক্তি যেটা আছে, এই জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি স্কিল তৈরি করতে পারি। আমরা তো ইতিমধ্যে পৃথিবীর 10টা উৎপাদনকারী দেশের মধ্যে চলে এসেছি। জি। এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের পরিচয় হতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেশ হিসেবে। 3 নম্বর প্রশ্ন, LDC গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় পরিবর্তন কোথায় আসবে? এটা সবচেয়ে বড় পরিবর্তন আসবে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমাদের দেশে ঢুকে যাবে। আমাদের যারা ইনফ্রাস্ট্রাকচারে যারা আমরা বিনিয়োগ করিনি, তাদের জন্য সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। নতুন প্রযুক্তির সঙ্গে যদি আপনি অ্যালাইন না থাকেন, তাহলে এই যে 287টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এটা এর মধ্যে অর্ধেকের বেশি ঝরে যাবে। যারা ইনভেস্ট করবে R&Dতে, ইনফ্রাস্ট্রাকচারে, তারা সার্ভাইভ করবে। চিন্তার বিষয়। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের পরবর্তী সবচেয়ে বড় গ্রোথ মার্কেট বা সম্ভাবনাময় বাজার কোন দেশে? বায়োটেক প্রোডাক্ট, বায়োটেক আর সম্ভাবনাময় বাজার হলো আপনার 3 ধরনের দেশ আছে: হাইলি রেগুলেটেড, মডারেটলি এবং হলো আপনার লেস রেগুলেটেড। আমরা লেস রেগুলেটেডকে আমরা টার্গেট করে লো প্রাইসে আমরা দিতে পারি, কিন্তু মডারেটলি যে কান্ট্রি যেগুলো রেগুলেটেড যেগুলো, সেগুলোকে টার্গেট করে আগায় কোন গেলে, কোন দেশ একটু যদি আইডিয়া দেন। এটা যেমন ধরুন হলো আপনার মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার সৌদি আরব তো হাইলি রেগুলেটেড, আপনার ইউরোপের অনেক দেশ আছে, বিশেষ করে আপনি ধরেন আমেরিকা, নর্থ আমেরিকার কনজামশন অনেক বেশি, এটা হাইলি রেগুলেটেড। এখানে কিছু কোম্পানিকে ফোকাস করতে হবে যাদের সক্ষমতা আছে। যারা ধরেন ওর নিচে যেগুলো আছে, যেমন ধরেন এদিকে অস্ট্রেলিয়া আছে, ইউরোপের অনেক দেশ আছে, আপনার রাশিয়া এবং রাশিয়ার পূর্ব ইউরোপের যেগুলো দেশ আছে, এগুলোতে রেগুলেটর অত ব্যারিয়ার নাই, এগুলোকে টার্গেট করে আগায় যেতে হবে। ওকে, পরের প্রশ্ন 5 নম্বর, ফার্মা ইন্ডাস্ট্রিতে আজকের তরুণদের সবচেয়ে বেশি কোন দক্ষতা দরকার কাজ করতে হলে? এটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হলো আপনার ইঞ্জিনিয়ারদের কাজ, ফার্মাসিস্টদের কাজ, কেমিস্টদের কাজ। এই 3টা প্রফেশনের ছেলে মেয়েদেরকে এখানে অনেক বড় কিছু করার সুযোগ আছে। যদি কোন দক্ষতা লাগবে তাদের, এখন স্কিল কোনটা লাগবে? তার দক্ষতা হলো তার R&D, গবেষণা করা, যে নতুন মলিকুল যেগুলো আসছে। এখন হলো তথ্য প্রযুক্তির যুগ, আপনার যার কাছে আগে ইনফরমেশন থাকবে সে আগায় যাবে। ইনফরমেশন টেকনোলজিকে ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন করে দিতে হবে, তাহলে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। ইনফরমেশন ইজ এভরিথিং নাও, নট অ্যাটিটিউড ইজ এভরিথিং। এখন আপনি এখনকার একজন তরুণ কর্মীর মধ্যে অভিজ্ঞতার বাইরে কোন গুণটি সবচেয়ে বেশি খোঁজেন? আমি খুঁজি হলো যার টেনেসিটি আছে কাজের প্রতি, মানে সমস্ত কল্যাণের মূলে হলো ধৈর্য, প্যাশেন্স, হিয়ারিং, ধরে থাকা। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই ক্যারেক্টার বিল্ড করতে হবে। আপনি অধৈর্য হলে হবে না, আপনাকে লেগে থাকতে হবে। এই কালচারটা, এটা জাতি থেকে জাতির মধ্যে পার্থক্য হয়ে যায়। আপনি জাতিকে কিভাবে তৈরি করেছেন, যদি 1 নম্বর বলেন, আপনার এডুকেশন যদি ঠিক না করেন, আপনার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে আপনার কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবে না। আপনার গোড়ায় হাত দিতে হবে, তার মনস্তাত্ত্বিকটা ঠিক করে দিতে হবে, তার কার সাথে কি বিহেভিয়ার করতে হবে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কী, একজন বিনিয়োগকারীর প্রতি তার দায়িত্ব কী। এই যে দায়িত্বের জায়গাটা, এটা হলো ঠিক করার দায়িত্ব হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমরা এই জায়গায় পিছিয়ে আছি। তা আমি একজন এন্টারপ্রেনার হিসেবে আমি বলবো যে লেগে থেকে ধৈর্য ধারণ করে কাজ করা, দেশের জন্য ফাইনালি চিন্তা করা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7 নম্বর, একজন এমডি হিসেবে বা বস হিসেবে আপনি যখন কঠিন সিদ্ধান্ত নেন, আপনি কোনটার উপর বেশি নির্ভর করেন, ডেটা নাকি এক্সপিরিয়েন্স? না, কঠিন সিদ্ধান্ত যখন আপনি অর্গানাইজেশন চালাবেন, তখন একটা পর্যায়ে আপনাকে টাফেস্ট ডিসিশন নিতেই হবে, যেটা আপনার কখনোই হচ্ছে না। আপনার তো ধরেন একটা ইন্ডাস্ট্রি, যারা বিজনেসে পড়াশোনা করছে, আপনার জানা আছে আপনি কোন স্টেজে আছেন, কোন স্টেজে কোন সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি গ্রোথ স্টেজে থাকেন, আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি যদি ডিক্লাইন ফেজে থাকেন, আপনাকে টাফ ডিসিশন নিতে হবে। আপনি যদি ক্যাশ কাউ মুডে থাকেন যে আপনার সাপ্লাই দিলেই হবে, আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনি কোনটা নিয়ে ডিসিশন নেন, ডেটা নাকি এক্সপিরিয়েন্স? না, আমি মনে করি যে ডেটা ড্রিভেনটাই হলো আপনাকে সঠিক করবে। সেখানে আপনার বায়াসনেসের কোনো ব্যাপার নাই। আপনার ডেটা বলে দেবে যে আপনি কোন দিকে যাবেন। 8 নম্বর প্রশ্ন, ব্যবসায় আপনার
এমন কোনো অভিজ্ঞতা, মানে এমন কিছু মনে হয় কি না যে কোনো একটা এক্সপেরিয়েন্সে বা ফেজে যদি ফিরে যাওয়া যেত তখন আসলে এই জায়গাটা সংশোধন করতাম নিজের, এমন কোনো ভাবনা চোখে পড়ে যে নিজের এই বয়সে এই ভাবনাটা যদি করতাম তাহলে ভালো হতো? না, আপনার সবার শেষে হলো দেশ এবং সবার ওপরে হলো দেশ। আপনি যখন দেশ ভাবনা আপনার ভিতরে থাকবে, সেটাকে ধারণ করে আপনি আগায় যাবেন। আপনি যে কাজ করছেন সেটাই যদি সঠিকভাবে করেন, এটাই হলো আপনার দেশের মানে জন্য আপনি কাজ আপনার করা। নিজের কাজটা আরেকটু পারফেক্টলি করতে চাইতেন যদি সুযোগ পেতেন? হ্যাঁ, পারফেক্টলি, অবশ্যই পারফেকশনে না যেতে পারলে তো আপনার উৎকর্ষে যেতে পারবেন না। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, কিভাবে ভালো নেতৃত্ব তৈরি হয়? লিডার মানে হলো যে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, তাকে বলে লিডার। গুড লিসেনার ইজ এ গুড স্পিকার, গুড স্পিকার ইজ এ গুড কমিউনিকেটর, গুড কমিউনিকেটর ইজ এ গুড লিডার, অ্যান্ড হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক দ্য পিপল ইউনাইটেড টুয়ার্ডস হিজ গোল ইন দ্য মোস্ট শর্টেস্ট পসিবল টাইম, ইন দ্য মোস্ট ইকোনমিক ম্যানার। লিডারের কাজ হলো পিপলকে ইনফ্লুয়েন্স করে টুয়ার্ডস গোলে নিয়ে যাওয়া, ঐক্যবদ্ধ করা। লিডার কখনো ডিভাইডেড করে না। আপনার রাষ্ট্রের যখন জনগণ ডিভাইডেড হয়ে যাবে, তখন অবধারিতভাবে অর্থনীতি ডিক্লাইন করবে এবং রেগুলেশন হবে, সিভিল ওয়ার হবে, ফাইনালি একটা নতুন ধারণার রাষ্ট্র রাষ্ট্রকে তৈরি এক হবে। থাকতে হবে, নাগরিকদের এক থাকতে রাষ্ট্রকে, হবে। নাগরিককে ঐক্যবদ্ধ খুব করা ভালো। রাজনৈতিক নেতাদের কাজ। খুব ভালো ফিলোসফি। একদম শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, আপনি যদি কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পেতেন আপনি সবার আগে কোন কাজটি করতেন? আমি সবার আগে ব্যবসায়ীদেরকে নিয়ে আমি বসতাম এবং তাদের প্রত্যেকটা সমস্যা মন দিয়ে শুনতাম। শোনার পরে এটা লফুল ওয়েতে কীভাবে সলিউশন হতে পারে সেটা আমি করতাম। কারণ ব্যবসায়ীদের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যবসায়ী না। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।